সাউন্ড দেখতে সাউন্ড একটু বাড়াইতে হবে। ওটা না 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 ওটা বন্ধ হয়ে যাবে। এখানে চেঞ্জ বুঝছো? সাউন্ড ঠিক আছে? বাচ্চা আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আপনাদের আমি একটু ঠিক করে নিই, দাঁড়ান। এখন বিষয় হলো, আপনাদের কেউ কি আজকে কনফিডেন্সের ক্লাসটা করছেন? এখানে আছেন কেউ? কনফিডেন্সের কেউ আছেন আপনারা, যে আমার অনলাইন ক্লাসটা আজকে রিসেন্ট কোশ্চেন ক্লাসটা করছেন? কেউ আছেন? একটু বলতে পারবেন? রাহাত, এটা কেমন আইফোন? আজকে কয়টা ক্লাস নিছি জানিস? ওটা 2টা ক্লাস নিছি। প্রথম ক্লাস নিছি হলো রিটেনের, তারপরে প্রিলিড। 4 ঘন্টা ক্লাস নিছি। মাঝখানে চার্জ দিতে ভুলে গেছিলাম, ও কারেন্ট ছিল না মাঝখানে। আপনারা কেউ আছেন আজকে ক্লাসটা করছেন? কেউ আছেন আজকে ক্লাসটা? লার্জেস্ট মুসলিম এথনিক গ্রুপস ইন চায়না কোনটা ভাই? তো উইঘুর। ওই ক্লাসটা আপনাদের যদি ডাউনলোড করা থাকতো তাহলে ভালো হতো। কেউ কি আছেন? কেউ করছেন ক্লাসটা? ক্লাসটাকে ডাউনলোড থাকে তাহলে এই ক্লাসটা এখানে দিয়ে দিলে আমি পরেরগুলো পড়লে ভালো হতো। একটা বিষয় আপনাদের, সেটা হলো আপনাদের সাম্প্রতিক পড়ানো হচ্ছে না। এখন তো সময় বেশি নাই, এখন তো সাম্প্রতিকও পড়তে হবে, বুঝছেন? সাম্প্রতিক আর প্র্যাকটিস না থাকলে ভুলে যাবেন। চিন্তা করলাম আগামীকালকে আপনাদের কিন্তু পরীক্ষা, ইন্টারন্যাশনাল সিকিউরিটির উপরে পরীক্ষা। সবার কাছে বইটা এখনো পৌঁছায় নাই, হয়তো কালকে বইটা সবার পৌঁছে যাবে বা অনেকে সংগ্রহ করবে। সেই জন্য বলা আর কি। কেউ যদি পারেন ওই ক্লাসটা যদি কারো কাছে রেকর্ড থাকে তাহলে গ্রুপে শেয়ার করলে আমাদের জন্য ভালো হতো, আগাইতে পারতাম খুব দ্রুত। আইকন প্লাসের রিসেন্টের একটা ক্লাস দেখছেন না? আচ্ছা, তাহলে তো আগামীকালকে, আচ্ছা আমরা একটু তাহলে টপিকটা চেঞ্জ করি। টপিকটা একটু চেঞ্জ করি তাহলে। আপনারা একটা কাজ করবেন, হ্যাঁ? আমার তো আগাইতেও হবে, আবার বলেন না যে ভাই ওই ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে দিলেন। রিসেন্ট তো প্রায় ঘটনা সেম, আপনাদের আবার অধ্যায় ভিত্তিক পড়লে তো আবার রিসেন্টগুলো চলেই আসবে। আগামীকালকে 3:30টায় আমার রিসেন্ট ক্লাস আছে, 3:30টায় বিউফার জিকে ওই গ্রুপটায়। তাহলে ওখানে হলে ওখানে আমরা আগামীকালকে 3:30 ওই ক্লাসটা করে রাখবেন ইনশাল্লাহ। তাহলে আমি এই 2টা সাম্প্রতিকের ক্লাস, গতকালের ক্লাসটা ওই আইকন প্লাস যে ক্লাসটা ছিল ওটা আমি শেয়ার করে দেবো, ওটাও এখানে করবেন। আর হলো আমি আগামীকালকে 3:30টায় রিসেন্ট ক্লাস নেব, এরপরে আমরা বাকিটা বিকালে নিয়ে নেবো না, সন্ধ্যায় নিয়ে নেবো না। তাহলে আমরা ক্লাসটা একটু চেঞ্জ করি, টপিকটা ইন্টারন্যাশনাল সিকিউরিটির মধ্যেই চলে যায়। ইন্টারন্যাশনাল সিকিউরিটি কথাটা কি বলছেন? আগামীকালকে আমরা 2টা ক্লাস করবেন ইনশাল্লাহ। একটা 3:30 থেকে শুরু হবে, যেটা আইকন প্লাস পেজে এবং বি ফর জিকেতে। আর একটা ক্লাস আপনাদের সাথে আমার হবে এই গ্রুপে, সেটা হলো 7টায় ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমরা তাহলে রিসেন্ট বিডিটা আমরা অমিট করে দিলাম, ইন্টারন্যাশনাল সিকিউরিটি। তাহলে আমাদের ওটা ভালো হবে, 3টা ক্লাস মিলে রিসেন্টের একটা মোটামুটি একটা
প্রিপারেশন, কারণ আপনাদের অনেকের পরীক্ষা হয়, আপনারা কেউ বলেনও না যে ভাই রিসেন্ট পড়তে হবে, পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিচ্ছি, কেউ এরকম কিছু বলতেছেন না। সো এই জন্য আমি চিন্তা করলাম যে আমার নিজের থেকেই যে আপনাদের রিসেন্টটাই পড়াই। আগামীকালকে আপনাদের যে পরীক্ষাটা হবে সে পরীক্ষাটা হলো ইন্টারন্যাশনাল সিকিউরিটি, আন্তর্জাতিক নিরাপত্তা। এটা নতুন বই বলেন আর পুরাতন বই বলেন সেম, 100 মানে টপিকটা তো সেম কিন্তু পৃষ্ঠা নাম্বার আলাদা। 170 পৃষ্ঠা থেকে 187 পৃষ্ঠা, এবং আমার ক্লাস, আমি যে ক্লাস নিয়েছি আমার ক্লাস, এবং হলো 170 থেকে 187 পৃষ্ঠা। এটা হলো নতুন বই, নিউ। আর ওল্ড ভার্সনের যেটা আছে আপনাদের কাছে, ওল্ড যে বইটা, ওল্ড বইটা কই, পুরোনোটা, হ্যাঁ বের করো। ওল্ড বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার হলো, আগামীকাল পরীক্ষা কিন্তু রাত 9:30টায়। ওল্ড বইটা হলো, ওল্ড বইটা এটা হলো 156 থেকে 173 পৃষ্ঠা, 156 থেকে 173 পেজেস। তার মানে গতবার ছিল এটা 17 পেজ, আর এবছরেরটা হলো 17 পেজ। মানে ব্যাপারটা খুব সুন্দর না, এখানে 17 পেজ ছিল, এখানে 17 পেজ ছিল, তবে এখানে একটু কিছু জিনিস কেটে দেওয়া হয়েছে, আর এখানে কিছু কোশ্চেন ঢুকছে, ওইটার পরিবর্তে কিছু কোশ্চেন ঢুকছে, কিছু তথ্য কেটে গেছে, এই আর কিছু না। ওকে ভাই, ঠিক আছে। আর্মস ট্রিটি আমরা পড়ছি, না ওটা রিপিট নাও হতে পারে, গহীনে বন, না আপনি যে প্রশ্ন করছেন সেটা নাও হতে পারে, বলা যাচ্ছে না। তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম বিভিন্ন আর্মস ট্রিটি পড়ছিলাম, আর্মস ট্রিটি। কোল্ড ওয়ারে যে ট্রিটিগুলো পড়ছেন সেই ট্রিটিগুলোর সাথে এই ট্রিটিগুলোর একটু মিল আছে, ঠিক আছে, সেই ট্রিটির সাথে এই ট্রিটিগুলোর একটু মিল আছে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি থেকে ইন্টারন্যাশনাল সিকিউরিটি এর মধ্যে আমরা কিছু সনদ পড়ি, সনদ। আপনাদের কাছে যাদের বই আছে তারা দেখছেন যে সনদ, সনদ আছে বা কনভেনশন, বেশ কয়েকটা কনভেনশন আছে। কনভেনশনের মধ্যে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কনভেনশন হলো এবছর 2টা কনভেনশন, এবং 2টা কনভেনশনই সবার আগে দেয়া আছে, সবার আগে দেয়া আছে 2টা কনভেনশন। আপনাদের লাস্টে একটা কারেকশন আছে, লাস্ট ক্লাসে আমি বলছিলাম সিডব্লিউসি এটি কার্যকর বলেছিলাম আমি 1993, আসলে এটা 1997 হবে, 93 হবে না, 97। এবং ওপিসিডব্লিউ এটা প্রতিষ্ঠা 1997-এ, 1997 সালে এটা প্রতিষ্ঠা। সিডব্লিউসি এটা কার্যকর হয়, কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন এটা কার্যকর হয় 1997-এ, ওপিসিডব্লিউ। আর সিডব্লিউসি এটা 89 সালে না, এটা হলো 93 সালে। সিডব্লিউসি স্বাক্ষর একটু ঠিক করে নেন, লাস্ট ক্লাসে গেস্ট আসছিল, আমি একটু তাড়াহুড়া করছিলাম মনে হয়, 1993, আর কার্যকর হলো 1997, কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন। ক্লিয়ার? কনভেনশন আসলে কি? কনভেনশন আসলে হলো সনদ। সনদ হলো অলঙ্ঘনীয় আইন, অলঙ্ঘনীয় আইন। এবং কনভেনশনের সর্বোচ্চ কর্তৃপক্ষ থাকে জাতিসংঘ, সর্বোচ্চ কর্তৃপক্ষ ইউনাইটেড নেশনস নিজে। সাধারণত জাতিসংঘ ছাড়া কেউ কনভেনশন করতে পারে না, যদি কেউ কনভেনশন করে জাতিসংঘকে রিলেট করে তারপরে কনভেনশন করতে হয়।
কনভেনশন একটা সনদ, যেটাকে বলা হয় অলঙ্ঘনীয় আইন, অলঙ্ঘনীয় আইন, এবং এটা হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো জাতিসংঘ। এই কনভেনশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কনভেনশন জেনোসাইড কনভেনশন। এই জেনোসাইড কনভেনশন হলো গণহত্যা কনভেনশন। জেনোসাইড কনভেনশন এটা হলো গণহত্যা কনভেনশন। এই গণহত্যা কনভেনশন এটা স্বাক্ষর বললে হবে 1948। বইতে কি আছে তাকাবেন না, লিখবেন, তারপর বইয়ের সাথে মিলাবেন। কার্যকর হলো 1951, কার্যকর 1951। কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করে, বিডি স্বাক্ষর 1998, এবং এই স্বাক্ষর করার ক্ষেত্রে বিডি আপত্তি ছিল 9 নং অনুচ্ছেদে। বাংলাদেশের আপত্তি ছিল 9 নং অনুচ্ছেদে, এবং সেই 9 নং অনুচ্ছেদ এখানে বলা আছে কি, সম্মতি ছাড়া কারো বিরুদ্ধে গণহত্যার মামলা করা যাবে না। গণহত্যার মামলা করা যাবে না, এখানে আপত্তি জানায়। মামলা করা যাবে, দুঃখিত, মামলা করা যাবে। সম্মতি ছাড়া কারো বিরুদ্ধে গণহত্যার মামলা করা যাবে। এখানে আপত্তি দিয়েছে বাংলাদেশ, তার মানে সম্মতি ছাড়া গণহত্যার মামলা করা যাবে না। তাহলে কি সম্মতি ছাড়া মামলা করা মানে বাংলাদেশ পারবে না? ব্যাপারটা আছে যে সম্মতি ছাড়া যে কারো বিরুদ্ধে মামলা করা যাবে, কিন্তু বাংলাদেশ এখানে আপত্তি জানিয়েছে, তার মানে মামলাটা বাংলাদেশ করতে পারবে না, অন্য কেউ করতে পারবে। এই জন্য বিডি আইসিজেতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা বিডি আইসিজেতে মামলা করতে পারেনি। আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করতে পারেনি। মিয়ানমারের বিরুদ্ধে মামলা করতে পারেনি। এই জেনোসাইড কনভেনশন, এই কনভেনশন অনুসারে গণহত্যা 5টা, গণহত্যা হলো 5টি। তাহলে গণহত্যা হলো 5টি। নাম্বার 1 হলো হত্যা করা। কোনো গোষ্ঠীকে যদি হত্যা করে, গোষ্ঠীকে হত্যা করলে সেটা হবে, গোষ্ঠীকে হত্যা করলে গণহত্যা। শারীরিক বা মানসিক নির্যাতন করা, ফিজিক্যাল আর মেন্টালি অ্যাসল্ট, মানসিক নির্যাতন, এটা গণহত্যার পর্যায়ে পড়বে। তারপরে হলো কোনো গোষ্ঠীকে ধ্বংস করা, কোনো গোষ্ঠীকে ধ্বংস করা, পরে ফোন আসতেছে, কোনো গোষ্ঠীকে ধ্বংস করা, জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা। নাম্বার 5, কোনো গোষ্ঠীকে ধ্বংস করা, জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা, অথবা এক গোষ্ঠীর শিশুকে অন্য গোষ্ঠীতে রূপান্তর, অন্য গোষ্ঠীতে অন্তর্ভুক্তিকরণ। আমি আবার বলতেছি, ফার্স্ট হত্যা করা, কোনো গোষ্ঠীকে হত্যা করা, কোনো গোষ্ঠীকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করা, কোনো গোষ্ঠীকে ক্রমাগত নির্যাতনের ফলে ওইটা ধ্বংস নিশ্চিত করার জন্য মানে ক্রমাগত নির্যাতন করা 3 নাম্বার। 4 হলো জন্ম নিয়ন্ত্রণ করা, বাহত মানে জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এই গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য। আর 5 নম্বরে হলো
এক গোষ্ঠীর শিশুকে অন্য গোষ্ঠীতে রূপান্তর, এই 5টিকে বলা হয় গণহত্যা। আর সেই গণহত্যা কনভেনশনটাই হয়েছে 1948 সালে, কার্যকর হয়েছে 1951 সালে, বাংলাদেশ স্বাক্ষর করছে 1978 সালে। এখন এই গণহত্যা কনভেনশনের এইটার আলোকেই কিন্তু বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল। এখন প্রশ্ন আছে এখানে, আমি একটু রোহিঙ্গা বিষয়টা একটু আলোচনা করি, যে এটা মনে আমি আগেও আলোচনা করেছিলাম, তারপরে রিপিট হলে হোক। গণহত্যা হলো 5টি। গণহত্যা কোনো কোশ্চেন থাকলে আমার বলিস। এটা হলো তথ্য। এখানে বিষয়টা হচ্ছে যে এই গণহত্যার স্বীকৃতি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখনো পায়নি। গণহত্যা দিবস কবে জানি? গণহত্যা দিবস, এই গণহত্যা দিবস জাতীয় বললে 25 মার্চ, এবং এটা 2017 সালে প্রথম উদযাপন করা হয়, উদযাপন না মানে পালন করা হয়। আন্তর্জাতিক বললে, গণহত্যা দিবস আন্তর্জাতিক বললে সেটা হবে 9 ডিসেম্বর। তো গণহত্যা দিবস 9 ডিসেম্বর, আন্তর্জাতিক, জাতীয় 25 মার্চ। আর এই 9 ডিসেম্বর কিন্তু আর্মেনীয় গণহত্যার জন্য এই গণহত্যা দিবস। আর্মেনীয় গণহত্যা, আর্মেনীয় গণহত্যা স্বীকৃতি পাইছে কিন্তু এই 2000 আর্মেনীয় গণহত্যা, এই গণহত্যা হয়েছে কিন্তু সেই 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময়, কিন্তু এরা স্বীকৃতি পাইছে 2021 সালে। এই আর্মেনীয় গণহত্যার স্বীকৃতি, এই স্বীকৃতি পায় 2021 সালে। আর বাংলাদেশের যে গণহত্যা, বিডি গণহত্যা এখন পর্যন্ত স্বীকৃতি পায়নি, আন্তর্জাতিক বা জাতিসংঘের স্বীকৃতি পায়নি। আর বাংলাদেশের জাতীয় গণহত্যা দিবস 25 মার্চ, বাংলাদেশ চাচ্ছে এটাকে বিশ্ব গণহত্যা দিবস করার জন্য। যেহেতু আন্তর্জাতিক গণহত্যা দিবস আছে, এজন্য বিশ্ব গণহত্যা দিবস করতে চায় বাংলাদেশ। এজন্য বাংলাদেশ বিশ্ব গণহত্যা দিবস করতে চাচ্ছে। এখন প্রশ্ন আপনার আসতে পারে যে আমি গণহত্যার বিষয়ে আসার আগে একটা কথা বলতে হবে, সেটা হলো গণহত্যা বা গণহত্যা বা যুদ্ধ অপরাধের বিচারের জন্য, হ্যাঁ কি বাংলাদেশ স্বাক্ষর 1998 বললাম না, 1998। গণহত্যা বা যুদ্ধাপরাধের বিচারের আদালত, এই বিচারের আইন আদালত, গণহত্যা বা যুদ্ধাপরাধের বিচারের আইন এবং আদালত। কিন্তু গণহত্যা তো কনভেনশন একটা, ওখানে তো আলাদা বিষয়। এই গণহত্যা বা যুদ্ধাপরাধ বিচারের আইন হলো রোম স্ট্যাচু। গণহত্যা না বললাম, যুদ্ধাপরাধ বললাম। যুদ্ধাপরাধ আর গণহত্যা একটু আমি রিলেট করব, আগে এটা লেখেন। যুদ্ধাপরাধ বিচারের আইন রোম স্ট্যাটু অথবা রোম বিধি, রোম বিধি 1998। তাহলে যুদ্ধাপরাধ বিচারের জন্য আইন রোম স্ট্যাচু অথবা রোম বিধি 1998 সালে। এই বিধিতে বিডি স্বাক্ষর 2010 23 মার্চ। রোম বিধিতে বাংলাদেশ স্বাক্ষর করে 2010 সালের 23 মার্চ। এখন একটা বিষয়, এই বিধি অনুসারে যুদ্ধাপরাধ আদালত
আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা প্রতিষ্ঠা 2002 সালে। অর্থাৎ রোম বিধি হলো তারা হলো যুদ্ধাপরাধের বিচার করবে, কিন্তু যুদ্ধাপরাধের মধ্যে একটা কিন্তু গণহত্যাও আছে। গণহত্যা করলে তা কিন্তু যুদ্ধের সময় যদি কেউ গণহত্যা করে সেটা কিন্তু যুদ্ধাপরাধের মধ্যে পড়ে যাবে। তাহলে যুদ্ধাপরাধের আইন রোম স্ট্যাচু, যেটাকে বলা হয় রোম বিধি 1998 সালে। এই 98 সালে রোম বিধি অনুসারে যুদ্ধাপরাধ আদালত, তার নাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এই ক্রিমিনাল কোর্ট কিন্তু যুদ্ধাপরাধের বিচার করে, গণহত্যার বিচার করে, এবং এই যুদ্ধাপরাধ আদালত ধর্ষণের বিচার করে, অগ্নিসংযোগের বিচার করে, এই সবগুলো বিচার করে আইসিসি। সেই ক্ষেত্রে আমার মধ্যে একটা কনফিউশন আছে যে মিয়ানমারের যখন বিরুদ্ধে মামলা করছে গাম্বিয়া, সে কেন আইসিসি বা আইসিজে কোনটাকে সে চয়েস করলো, সেই ফ্যাক্টটা আমরা এখানে ইন্টার রিলেটেডের দিকে তাকাবো না। এ পর্যন্ত এটা বুঝে গেছি যে বাংলাদেশে গণহত্যা স্বীকৃতি পায়নি। আর্মেনীয় গণহত্যা হয়েছে 1915 সালে, যেই গণহত্যা করছিল তুরস্ক। এই আর্মেনীয় গণহত্যা করেছিল তুরস্ক করেছিল এই গণহত্যা। এবং এই আর্মেনিয়ার বিরুদ্ধে এখনো কিন্তু তুরস্ক আর্মেনিয়ার বিরুদ্ধে অবস্থান করে, আর্মেনিয়ার পক্ষে থাকে না। এবার নারগানো কারাবাগ সমস্যার সময়ও তুরস্ক কিন্তু আজারবাইজানকে সমর্থন করেছে। তাহলে আর্মেনিয়া গণহত্যা করেছে তুরস্ক। আর্মেনিয়া গণহত্যা 2015 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় স্বীকৃতি পায় 2021 সালে, কিন্তু দিবসটা তাদের 9 ডিসেম্বর। এই জন্যই 9 ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস। আর বাংলাদেশের প্রথমবারের মতো জাতীয় গণহত্যা দিবস পালিত হয় 25 মার্চ। যুদ্ধাপরাধের বিচারের জন্য আইন হলো রোম বিধি বা রোম স্ট্যাচু, আর এই বিধির আলোকে যে সংস্থা হয় তা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি। আইসিসি প্রতিষ্ঠিত হয় 2002 সালে। বাংলাদেশ রোম বিধি স্বাক্ষর করেছে 23 মার্চ 2010 সালে। তার মানে বাংলাদেশ অটোমেটিক্যালি এই তারিখই আইসিসির সদস্য পদ হয়, আইসিসির সদস্য পদ লাভ করে। অর্থাৎ বাংলাদেশ আইসিসি সদস্য পদ লাভ করে 2010 সালের 23 মার্চ। কি 2008 সালে? নতুন বেসিক বই তো 2008 কোথায় পেয়েছে? কত পৃষ্ঠা ভাই? দু 2008 সালে কত পৃষ্ঠায়? কি বলতেছে? কি করে বুঝতে পারে না, মনে হয় অন্য কিছু বলছে কিনা। মিয়ানমারের সংবিধান রচনা হয় 2008-2010, লেকচারে 10, বেসিক ভিউতে 2008। 2008 সালে হওয়ার কথা ছিল, বুঝছেন? 2008 সালে সংবিধান হয়েছেও, কিন্তু ওই সংবিধানটাই পাশ হয়েছে 2010 সালে। কারণ 8 সালে নার্গিস হয়েছিল, বুঝছেন? ঘূর্ণিঝড় নার্গিস যখন আঘাত আনছে, তখন এই অজুহাত দেখায়া ওই সংবিধান আর ওরা কার্যকর করেনি, ওটা করছে 10 সালে। এই জন্য আর কি আমি 10 বলছি, কিন্তু খসড়া হয়েছে 8 সালে। 8 সালে খসড়া হয়েছে, এটা কার্যকর হয়েছে 2010 সালে। পরীক্ষা আসলে কি দেখাবেন? 8ই দেখাবেন, 8 2008। এবং 10 সালে হওয়ার পরে কিন্তু গিয়ে নির্বাচন দিবে 12 সালে ঘুরে দিতে সেটা নিয়ে গেছে 15 সালে নভেম্বরে। এরপরে 16 সালে গিয়ে সরকার হয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে দেখেন, এই যে 23 মার্চ 2010 তারিখে বাংলাদেশ আইসিসি সদস্যপদ লাভ করে, এর 2 দিন পর 25 মার্চ 2010 তারিখে বিডি যুদ্ধাপরাধের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তৈরি করে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল
প্রতিষ্ঠা করে। এখন এখানে তিনটা বিষয় আছে। এই রোম বিধিতে যদি বলে যুদ্ধ অপরাধ কি কি, এই যুদ্ধ অপরাধ হলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ। 2 হলো নির্যাতন, বা যেটাকে আমরা বলি টর্চার। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ক্রাইম এগেনস্ট টর্চার, ক্রাইম এগেনস্ট রেপ, অর্থাৎ রেপ। যুদ্ধকালীন এই 4টা অপরাধ করতে হবে। 4 হলো অগ্নিসংযোগ, অর্থাৎ আর্সন। এখন বলেন যুদ্ধ অপরাধ কয়টা? 4টা। গণহত্যা কয়টা? 5টা। গণহত্যা দেখছেন 5টা, যুদ্ধ অপরাধ 4টা। এর মধ্যে আবার মানবতা বিরোধী অপরাধ আছে, মানবতা বিরোধী অপরাধ আছে 11টা থাকার কথা। মানবতা বিরোধী অপরাধ আছে আবার অনেকগুলো, যেমন হত্যা, ধ্বংস, দাসত্ব। হত্যা, ধ্বংস, দাসত্ব, নিপীড়ন। হত্যা, ধর্ষণ, দাসত্ব, নিপীড়ন, নির্বাসন, কারাবাস। নির্বাসন, কারাবাস, নির্বাসন, কারাবাস, নিপীড়ন, ধর্ষণ, বর্ণবাদী। ধর্ষণ এর মধ্যেও আছে, আর এটা যুদ্ধকালীন ধর্ষণ, আর যে কোনো ধর্ষণ এটা মানবতা বিরোধী অপরাধ। ধর্ষণ, বর্ণবাদী আচরণ, বর্ণবাদী আচরণ, আচরণ। তাহলে এখন আমার প্রশ্নের উত্তর দেন। এখানে আসি, তারপরে আমরা মিয়ানমারের মধ্যে ঢুকব। যদি বলা হয় যে যুদ্ধাপরাধের বিচারের জন্য আইন কোনটা? রোম বিধি। রোম বিধি কত সালে হয়? 1998। রোম বিধিতে বাংলাদেশ স্বাক্ষর করে কবে? 2010 সালের 23 মার্চ। যদি প্রশ্ন হয় যে যুদ্ধাপরাধের বিচারের জন্য আদালত কোনটা? আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ক্রিমিনাল ট্রাইব্যুনাল, ক্রিমিনাল কোর্ট। আইসিসি প্রতিষ্ঠা কবে? 2002 সালে। এখন আইসিসি প্রতিষ্ঠা হয় কিসের মাধ্যমে? রোম বিধির মাধ্যমে। রোম বিধি 1998 আর আইসিসি প্রতিষ্ঠা 2002। দি হেগ, নেদারল্যান্ডসে আইসিসিও সেখানে। আইসিজে হয়েছে কিন্তু 46 সালে, 1946 আইসিজে, আর এটা হয়েছে 2002 সালে। এখন বাংলাদেশ স্বাক্ষর করছে 23 মার্চ 2010। ঠিক তার 2 দিন পরেই, অর্থাৎ ওইটা স্বাক্ষর করা মানেই বাংলাদেশ আইসিসির মেম্বার হয়ে গেছে। ঠিক 2 দিন পরেই বাংলাদেশ 25 মার্চ 2010 তারিখে যুদ্ধাপরাধের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। আর যুদ্ধাপরাধ হলো 4টা, যুদ্ধকালীন 4টা অপরাধ। মানবতা বিরোধী অপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ক্রাইম এগেনস্ট টর্চার, ক্রাইম এগেনস্ট রেপ, ক্রাইম এগেনস্ট আর্সন। আর্সন মানে অগ্নিসংযোগ। এবং আমাদের কিন্তু যুদ্ধাপরাধের বিচার সেই 10 সালে শুরু হয়েছে, 11 বছর হয়ে গেছে, এখনো চলছে, আরো 50 বছর চলবে। কারণ মানবতা বিরোধী অপরাধ শেষ হয়ে গেলেই শুরু হবে নির্যাতন বিরোধী অপরাধ, এরপরে শুরু হবে আবার ধর্ষণ, এরপরে শুরু হবে বা কি? অগ্নিসংযোগ। এখন যুদ্ধকালীন এই রকমের 1 নম্বর অপরাধ থেকে শুরু হয়েছে বিচার, এরপরে 2 যাবে, 3 যাবে, 4 যাবে। এবং 1 নম্বর অপরাধী যদি বাকি কোনোটার অপরাধ করে থাকে তাহলে একসাথে বিচার হবে, তাহলে তো বিচার হবে একসাথে। এখন যে বিষয়টা হলো, এই আইসিসি বেসিক্যালি যুদ্ধ অপরাধের বিচার করে থাকে। এখন আমরা দেখি গণহত্যার যত কিছুই আছে সব আইসিসি করে থাকে, মানে আইসিসির মধ্যে যায়। বিষয়টা হলো গণহত্যার বিচার করে আইসিসি, গণহত্যার বিচার করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তবে তার সদস্য হতে হয়। তবে তার সদস্য হতে হয়। যদি কোনো দেশ সদস্য না থাকে তাহলে
ইন্টারন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদের যদি কোনো দেশ সদস্য না হয়ে থাকে তাহলে নিরাপত্তা পরিষদের সম্মতিতে আসামি করা যাবে সেই দেশকে আসামি করা যাবে। নিরাপত্তা পরিষদের সম্মতিতে সেই দেশকে আসামি করা যাবে। এখন দেখেন, যেহেতু স্থায়ী সদস্য চীন ও রাশিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলায় সম্মতি দিবে না, সেহেতু আইসিসিতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা হয়নি। আইসিসি বুঝছেন তো, এটা ক্রিমিনাল কোর্ট। আইসিসিতে মামলা হয়নি। ব্যাপারটা কি? কারণ এই যে আইসিসি সদস্য হলো 123টা, এই 123টি সদস্যের মধ্যে মিয়ানমার নাই, অর্থাৎ মিয়ানমার আইসিসি সদস্য না। দেখা যায় মিয়ানমার আইসিসি সদস্য নয়। এই জন্য যেহেতু এসআই সদস্য চীন ও রাশিয়া, ব্যাপারটা কি, গণহত্যার বিচার করে আইসিসি, ঠিক আছে, কিন্তু আইসিসিতে কেন গেলাম, আইসিজেতে কেন গেলাম, আপনার মধ্যে প্রশ্ন, খুব ক্লিয়ারলি বুঝবেন। তবে তার সদস্য হতে হয়, যার বিরুদ্ধে বিচার করবে তাকে আইসিসি সদস্য হতে হবে। মিয়ানমার তো সদস্য না। যদি কোনো দেশ সদস্য না থাকে তাহলে নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল, ইউএন সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদের সম্মতিতে সেই দেশকে আসামি করা যাবে। যেহেতু স্থায়ী সদস্য চীন ও রাশিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলায় সম্মতি দিবে না, সেহেতু আইসিসিতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা হয়নি। আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই গণহত্যার আদালত হলো আইসিসি, যুদ্ধ অপরাধের আদালত হলো আইসিসি, কিন্তু মামলা আপনার কেন আইসিসিতে না হয়ে আইসিসিতে হলো? তার উত্তর হলো এটা। এখন এটা হলো যে কোন প্রশ্নের উত্তর, আইসিসিতে না হয়ে মামলা কেন আইসিজেতে। এখন আইসিসিতে মামলা হবে সব ফৌজদারি। আমি একটু এই দুইটা একটু আলাদা করি। আইসিসি এবং আইসিজে এটা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটা আগে লেখেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটা হলো ইন্টারন্যাশনাল, মার্কার দাও, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। দুইটার মধ্যে পার্থক্য কি? এটা হলো ফৌজদারি অপরাধের বিচার করে, ফৌজদারি অপরাধের বিচার, আর এরা হলো দেওয়ানি বিচার করে, দেওয়ানি মামলার বিচার। অর্থাৎ ক্রিমিনাল অফেন্স যা আছে, অপরাধ সংক্রান্ত সবগুলো আইসিসি করে, জেল জরিমানা করে। আর আইসিসি হলো এখানে জাস্ট হলো রায় দেয়, এই সমুদ্র সীমা তোমার, এই ভূমি তোমার, এই গোলান মালভূমি তোমার, এই সব বিরোধ নিয়ে সে মীমাংসা করে। এই আইসিসির প্রতিষ্ঠা হলো 2002 আর ওর প্রতিষ্ঠা হলো 1946। আইসিজে হলো জাতিসংঘের অঙ্গ সংস্থা। জাতিসংঘের যে 6টা অঙ্গ সংস্থা আছে, ইউএন অঙ্গ সংস্থা হলো আইসিজে, আইসিসি অঙ্গ সংস্থা নয়, অঙ্গ সংস্থা নয়।
ও কিন্তু অঙ্গ সংস্থা না, দুটিরই কার্যালয় দি হেগ, নেদারল্যান্ডস। দি হেগ, নেদারল্যান্ডস, দুটিরই অঙ্গ সংস্থা দি হেগ, নেদারল্যান্ডস। দি হেগে কেন? কারণ দি হেগ এই জায়গায় 1899 সালে পিস কনফারেন্স হয়েছিল, আন্তর্জাতিক শান্তি সম্মেলন। 1899 সালে এই দি হেগ, নেদারল্যান্ডসে 1899 সালে এখানে একটা শান্তি সম্মেলন হয়। এই জন্য শান্তি, নিরাপত্তা বিষয়ক যে কোনো কিছু দি হেগে হয়ে থাকে। যেমন স্থায়ী সালিসি আদালত, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, তা কিন্তু দি হেগ, নেদারল্যান্ডস। আমি মনে হয় আইসিসি এবং আর আইসিসির সদস্য হলো 123টি। যার ইচ্ছা সদস্য হবে, যার ইচ্ছা সে সদস্য হবে না। আপনি সদস্য হলে আপনার বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠিত হলে আপনি মামলা করতে পারবেন, আবার আপনি কোনো অপরাধ করলে আপনার বিরুদ্ধে মামলা করা যাবে। এটা হলো আইসিসির কাজ। এখন আমার মনে হয় ক্রিমিনাল কোর্ট আর কোর্ট অফ জাস্টিসের মধ্যে আরেকটা পার্থক্য আছে। এখানে অপরাধ আছে, তাই বিচারক সংখ্যা এখানে 18 জন। 18 জন বিচারক। এখানে অপরাধ শব্দটা নাই, মানে ক্রিমিনাল শব্দটা নাই, তাই এখানে বিচারক কম লাগবে, 15 জন বিচারক। এভাবে মনে রাখবেন। ক্রিমিনাল অর্থাৎ অপরাধী থাকলে না, বেশি অপরাধী থাকবে, বেশি বিচারক থাকবে। 18 জন বিচারক, আর ওর বিচারক হলো 15 জন, এবং দুইটারই সদপ্তর দি হেগ, নেদারল্যান্ডস। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটা প্রতিষ্ঠা 2002। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তার প্রতিষ্ঠা হলো 1946। 46ই তো হওয়ার কথা, 46। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা ফৌজদারি অপরাধের বিচার করে। আইসিজে দেওয়ানি মামলার বিচার করে। আইসিসি সদস্য বা ক্রিমিনাল কোর্টের সদস্য হলো 123টি, আইসিজে সদস্য হলো 193টি। আইসিসি এটা অঙ্গ সংস্থা নয়। জাতিসংঘের 6টি অঙ্গ সংস্থা আছে, যেমন সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, জাতিসংঘ সচিবালয়, ওসি পরিষদ, আর একটা হলো আইসিজে। এসে আইসিজেতে এখানে অঙ্গ সংস্থা। এখানে বিচারক আছে 15 জন, ক্রিমিনাল কোর্টে বিচারক আছে 18 জন। এখন গণহত্যার বিষয়টি দেখভাল করে আইসিসি। যদি আইসিসি সেখানে সদস্য পদ না থাকে এবং নিরাপত্তা পরিষদ যদি সম্মতি না দেয়, তাহলে আইসিসি কিন্তু মামলা করতে পারবে না, মামলা নিতে পারবে না। সেই জন্য এই মামলাটা চলে যায় আইসিজেতে। আইসিজেতে মামলার বিষয় হলো যে কোনো ধরনের অপরাধের, অর্থাৎ দেওয়ানি বিষয় সহ, দেওয়ানিকে তারা প্রাধান্য দেয়। অন্য কোনো মামলার জন্য, যেমন আইসিজে যখন ছিল না তখন কিন্তু সকল মামলাই কিন্তু আইসিজে দেখেছে। এই জন্য আইসিজে এই মামলাটা নিয়েছে এবং সেই মামলা করেছে 11 নভেম্বর 2019 সালে, এবং সেই মামলারই রায় হয়েছে 2020 সালের 23 জানুয়ারি। আমরা লাস্ট ক্লাসে দেখছি 20 সালের 23 জানুয়ারি সেই মামলার রায় হয়। দুইটা বিষয় দেখছি আমরা। হ্যাঁ, কমেন্ট। আইসিসি জাতিসংঘের অঙ্গ সংস্থা না, অঙ্গ সংস্থা তো 6টা, কিন্তু ও তো জাতিসংঘের একটা স্পেশালাইজড অর্গানাইজেশন। সেজন্য WHO আপনার এই যে ইয়ার মতো, ইউনিসেফ, ইউনিএফপি এর মতো। এই জন্য আইসিসিকে ইউনিসির নিতে হয়, সম্মতি নিতে হয়, কিন্তু ও কিন্তু অঙ্গ সংস্থা না, এটা বুঝতে হবে। আইসিসি প্রতিষ্ঠা 1998, যাত্রা 2002 না, আইসিসি প্রতিষ্ঠা হয়েছে 2002 সালে। আচ্ছা, আমি আজকে খুব ক্লান্ত, 3টা ক্লাস নিয়েছি। আগামীকালকে সকাল 9টায় ক্লাস করা যাবে? একটু কমেন্ট করে জানান তো। আগামীকাল সকাল 9টায় ইনশাল্লাহ। টুমোরো at 9 PM 9 AM সকাল 9টায় ক্লাস করা যাবে আগামীকালকে? আজকের ক্লাসটা সকাল 9টায় হোক, আর সন্ধ্যার সময় হলো
সন্ধ্যা 3:30টায়। জিকের মিশন, কি কয়? প্রতিষ্ঠিত হয়েছে 2002 সালে। আইসিজে 1945। আরে 46 বলে ফেলছি এটা। পলিটব্যুরো সদস্য 98, 17 জুলাই। এটা কি ওয়েবসাইটে তাই আছে? এখন আজকে মাথা গেছে। আগামীকাল 9টায় ক্লাস। আজকে এ পর্যন্তই। কে দাও খাবার দাও তো।